শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করে গো বসতে মা তোমার তীরে পান করে তব নির্মল নিরে তরঙ্গ তব করে দর্শন তব নাম মনে করে শরণ তোমারে আঁকেতে 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 বিসর্জে তনুভার ইমম কামনা করো মা পূরণ নর্মদে জগসার শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। বৃদ্ধ বয়স পর্যন্ত আপিস আদালতের ঘানিতে কলম পিষতে পিষতে যখন প্রাণরস নিঃশেষ হয়ে যায়, তখনই সেই ক্ষয়রোগের একমাত্র প্রতিষেধক হলো সংস্কৃতের অক্ষয় ভাব সম্পদ। বস্তুত ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতির মণিমঞ্জুষাই হলো সংস্কৃত শাস্ত্র। ভারতের প্রাণ স্রোতটিকে যদি একটা নদীর সঙ্গে তুলনা করা হয়, সেই নদীর বেগ এবং গতির ধারাকে নিত্য বহমান রেখেছে এই ভাষা। সংস্কৃতির সঞ্জীবনী সুধা রসই হল ভারতের জীবন কাঠি। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাদেরকে শুনিয়ে চলেছি, এ আমার পরম সৌভাগ্য। কিন্তু এরই মধ্যে আমার কিছু শ্রোতা বন্ধু বেদ চর্চা শুনতে শুনতে অধৈর্য হয়ে পড়েছেন। তাদের জানাতে এইটুকু বলতে চাই যে দেখুন, এই যে পরিক্রমা তো একটানা চলে না, এর মধ্যে চাতুর্মাস্য ব্রত পালন একান্তই কর্তব্য। আর এখন চলছে বর্ষাকাল, বর্ষাকালে চাতুর্মাস্যের ব্রত পালন হয়, তাই এই সময় বেদ চর্চা ধর্মশাস্ত্র আলোচনা করেই দিন যাপন করতে হয়, এটাই নিয়ম। যাই হোক, আর বেশি দিন এই কষ্ট করতে হবে না, এরপরে আবার আমরা বেরিয়ে পড়ব। তার মধ্যে কিছুটা অংশ আমাদের এই চাতুর্মাস্যের কালে আপনাদের শুনিয়ে চলেছি, তাহলে শুনতে থাকি। সাধারণ লোকে সংস্কৃতকে কতকগুলি পূজার্চনা এবং নিছক ধর্ম আচরণ প্রাণহীন মন্ত্র বলে ধরে নিয়েছে, কিন্তু ইতিহাস পড়লে দেখা যায় সেই সুদূর অতীত 810 খ্রিস্টাব্দে আরবের জ্ঞানীরা সংস্কৃত ভাষার কদর বুঝতে পেরেছিলেন। বায়ত অল হিকমা বা জ্ঞানের আগার নাম দিয়ে তাঁরা শত শত সংস্কৃত গ্রন্থ সংগ্রহ করে তার চর্চা এবং গবেষণা শুরু করে দিয়েছিলেন। আরব সংস্কৃতি থেকেই ইউরোপীয় সভ্যতা পুষ্ট হয়েছে, আর আরব সভ্যতা বিকাশ লাভ করেছে এই সংস্কৃত তথা ভারতীয় সংস্কৃতির দৌলতে। ভারতীয় চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের লেখা চিকিৎসাশাস্ত্র, আর্যভট্টের জ্যোতিষ সিদ্ধান্ত, ব্রহ্ম সিদ্ধান্ত, শ্রীধর ও ভাস্করাচার্যের অঙ্কশাস্ত্র প্রভৃতি অনুবাদ করে আরবরাই ওই সমস্ত বিজ্ঞানের তত্ত্ব আয়ত্ত করেন। আমাদের কথা শরীর সাগর নামক গ্রন্থটিকে আরবি ভাষায় অনুবাদ করে তাঁরা এর নাম দিয়েছিলেন আলিফা লায়লা ও লায়লা। পার্সি ভাষায় এই গ্রন্থের নাম হয় হাজার দাস্তান বা সহস্র কাহিনী। শুধু কি আরব, চীন, ইংল্যান্ড, জার্মান এবং ইউরোপের অন্যান্য সব দেশেরই কাব্য, সাহিত্য, দর্শন, জ্যামিতিশাস্ত্র, রসায়ন ও বিজ্ঞানের অন্যান্য শাখা, স্থাপত্য, ভাস্কর্য, একথায় যেসব শাস্ত্রের অবদানে বর্তমান সভ্যতা গড়ে উঠেছে, তার মূল উৎস হল এই সংস্কৃত।
কোন দেশে বা কোন ভাষায় আজ পর্যন্ত ব্যাস বাল্মীকির মতো মহাকবি, কালিদাস ভবভূতির মতো কবি, শূদ্রকের মতো নাট্যকার, বিষ্ণু শর্মার মতো গল্প লেখক, যাজ্ঞবল্ক্য, গৌতম, শঙ্কর প্রভৃতির মতো দার্শনিক, পাণিনি গণিতজ্ঞ, চরক সুশ্রুতের মতো চিকিৎসা বিজ্ঞানী, কাত্যায়নের মতো বৈয়াকরণ, পিঙ্গলের মতো ছন্দশাস্ত্রজ্ঞ, আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত ও ভাস্করাচার্যের মতো গণিতজ্ঞ, কৌটিল্যের মতো অর্থশাস্ত্রকার এবং নাগার্জুনের মতো রসায়নবিদ জন্মগ্রহণ করেছেন বলুন তো? পঞ্চম শতাব্দীতে আর্যভট্ট সংস্কৃত পড়েই প্রথম তথা সর্বপ্রথম পৃথিবীর আবর্তনজনিত দিবারাত্রির ভেদ আবিষ্কার করেছিলেন। দ্বাদশ শতাব্দীতে ভাস্করাচার্য, সপ্তদশ শতাব্দীতে বিজ্ঞানী নিউটনের বহু পূর্বেই পৃথিবীর ওপর থেকে সকল বস্তুর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্যই মাটিতে পড়ে থাকে একথা বলেছিলেন। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এবং শূন্যের সাহায্যে অঙ্ক লেখার প্রণালী, পাটিগণিতের যোগ বিয়োগ, গুণ ও ভাগের পদ্ধতি সংস্কৃতসেবী হিন্দুরাই জগৎকে শিক্ষা দিয়েছেন। ব্রহ্মগুপ্ত এবং পদ্মনাভ প্রণীত ব্যক্তগণিত থেকেই আধুনিক পাটিগণিতের সৃষ্টি। বীজগণিতও সংস্কৃত শাস্ত্রেরই দান। শ্রীধর ও ভাস্করই সর্বপ্রথম অজ্ঞাত রাশির সাহায্যে গণনা পদ্ধতি আবিষ্কার করেন। এজন্য তারা বীজগণিতের নাম দেন অব্যক্ত গণিত। মোহাম্মদ বেন মুসা আমাদের কাছ থেকে বীজগণিত শিক্ষা করেন এবং আরবদের কাছ থেকেই ইউরোপ বীজগণিতের প্রথম পাঠ লাভ করে। আরবি এলজিবর থেকেই অ্যালজেব্রা শব্দের উৎপত্তি। আরব মনীষী এই ঋণের স্বীকৃতিস্বরূপ তাঁদের অঙ্কশাস্ত্রের নাম দিয়েছিলেন হিসাব উল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের গণনা পদ্ধতি। বিজ্ঞানের অন্যান্য শাখাতেও সংস্কৃত জানা পণ্ডিতরা যে বিস্ময়কর প্রতিভার সাক্ষ্য রেখেছেন তা ভাবলে আশ্চর্য হতে হয়। সংস্কৃত শাস্ত্র আলোচনা করতে গিয়ে সংস্কৃতজ্ঞ পণ্ডিতরাই বিষুব রেখা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং চন্দ্র সূর্যগ্রহণের কার্যকারণ তত্ত্ব আবিষ্কার করতে পেরেছিলেন। চলাপিত্থি স্থিরা ভাতি বম্নি সচল তিষ্ঠতি। পৃথিবী নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর আবর্তনের জন্যই দিবারাত্রির ভেদ হয়। এই যুগান্তকারী তত্ত্ব কপার্নিকাসের জন্মের বহু পূর্বেই সংস্কৃত পড়ুয়া আর্যভট্ট আবিষ্কার করেন। শুধু কি তাই, সোনা ও লোহার যৌগিক পদার্থ প্রস্তুত প্রণালী, পারদ ও গালার নানা রকম রাসায়নিক ক্রিয়াকৌশল, জাহাজ ও নৌকা তৈরির নানা রকম কারিগরি বিদ্যা অতীতকালে সংস্কৃতের পণ্ডিতরাই আবিষ্কার করেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এবং মনীষী রাধাকুমুদ মুখোপাধ্যায়ের হিস্ট্রি অফ ইন্ডিয়ান শিপিং বইটি পড়লে বিজ্ঞান সাধনায় সংস্কৃতের দান যে কি অপরিমেয় তা বিশদভাবে আমরা জানতে পারি। কাজেই যাঁরা বলেন সংস্কৃত মৃত ভাষা এবং সংস্কৃত জানলে সায়েন্স জানা যায় না, তারা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং এক দেশদর্শী। একথা সবাই জানেন যে বেদ ও বৈদিক জ্ঞানের উৎপত্তি ভারতবর্ষে। কাজেই একটি অখণ্ড সংস্কৃতির ধাত্রীরূপে ভারতের ভাষাগত, ভাবগত, লিপিগত মিল স্বাভাবিকভাবেই গড়ে উঠতে কোনো অসুবিধা হয়নি। কারণ সংস্কৃত ভাষা পৃথিবীর সকল ভাষারই আদি জননী এবং রুশ ভাষা সংস্কৃত থেকেই জাত। কালক্রমে অবশ্য নানা সাংস্কৃতিক বিপর্যয় এবং রাজনৈতিক উত্থান পতনের ফলে ওই বিরাট ভূভাগ নানাভাবে ভেঙেছে এবং গড়েছে। বর্তমান বহিরঙ্গ রূপের নানা ট্রান্সফরমেশন এবং ট্রান্সফিগারেশন হল তারই অনিবার্য পরিণতি। এইভাবে বহিঃপ্রকৃতির রূপান্তর হলেও
অন্তরঙ্গ স্তরে আজও যে একটা মিলের তথা মিলনের ফল্গুধারা এবং সাদৃশ্যের গুহায়িত স্বর্ণরশ্মি রয়ে গেছে, একটু অনুসন্ধান করলেই সেই যোগসূত্রটি খুঁজে পাওয়া যাবে। একথা আমি বরাবরই বিশ্বাস করতাম। কোনো যুক্তি দিয়ে বোঝাতে না পারলেও এই ধারা একসময় আমাকে অন্ধভাবে পেয়ে বসেছিল। কিন্তু ধারণা বা অনুমান তো আর প্রমাণ নয়। একদিন দৈবক্রমে আমার জীবনে এমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ঘটে গেল, যার ফলে আমার ওই ধারণা আরও দৃঢ় প্রত্যয়ে রূপ নিয়েছে। মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের পাঠচক্রে বসে আছি। কলকাতা থেকে এসেছেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্লাবের সেক্রেটারি পণ্ডিত দুর্গাপ্রসাদ শাস্ত্রী। আলেক্সাই ডিমিট্রেভ নামে একজন গবেষক, রাশিয়ার ছাত্র, তার একজন বন্ধু সঙ্গে করে এনেছেন মহামনীষী গোপীনাথের কাছে, এবং ডিমিট্রভের জিজ্ঞাসিত প্রশ্নকে কেন্দ্র করেই তিনি প্রবচন করছিলেন। আমরা সবাই গোপীনাথের অনবদ্য আলোচনা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। হঠাৎ নিচে রাস্তার ধারে একটা গোলযোগ শোনা গেল। ডিমিট্রভের বন্ধু বারান্দা দিয়ে উঁকি মেরে দেখতে গেলেন গোলমালের হেতুটা কি। ফিরে এসে তিনি ডিমিট্রভকে রুশ ভাষায় কিছু বললেন। ডিমিট্রভ আমাদেরকে তর্জমা করে যা জানালেন তা হলো, পাশের বাড়ির একজন বৃদ্ধা মহিলা একজন বিধবা ভিখারিণী আর তার দুটো ছেলেকে কিছু মাংস ও মধু দিচ্ছেন। তারা আরও বেশি চায়, তাই গোলমাল হচ্ছে। তালের বড়া ও গুড়কে ওই রাশিয়ান ভদ্রলোক মাংস ও মধু বলে ভুল বুঝেছিলেন। যাই হোক, গোলমালের কারণটা তো জানলাম, কিন্তু ডিমিট্রভের বন্ধু যে মিষ্ট ভাষায় বন্ধুকে কথাগুলি বললেন, ওটা আমাদের কানে সংস্কৃতের মতোই শোনালো। আমরা আর একবার ওই কথাগুলি তার মাতৃভাষায় উচ্চারণ করতে অনুরোধ করলাম। তিনি কেটে কেটে উচ্চারণ করলেন, স্তেবেয়া মাতি দোয়েত সয়োদ সমাংসম এই তো এ বিধবে ওবাব্যাম শিগেভ্যাম। বিশুদ্ধ রুশ ভাষায় এর অর্থ হলো, একজন বুড়ি মা একটি বিধবা ও তার দুটি ছেলেকে কিছু মাংস সহ মধু দিচ্ছেন। কথাগুলি শোনা মাত্রই মূল ভাব এবং অর্থ বজায় রেখে গোপীনাথ কবিরাজ মশাই সংস্কৃতে উচ্চারণ করতে লাগলেন, স্থবিরা মাতা দদাতি মধু সমাংসম এতস্যই বিধব্যাঐ উভাভ্যাম চা সানুভ্যাম। উভয় ভাষার অর্থগত, ধ্বনিগত এবং ভাষাগত এই মিল দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমার পক্ষে এটা যেন একটা স্টার্টলিং রেভেলেশন। সঙ্গে সঙ্গে আলোচনার মোড় ঘুরে গেল। সংস্কৃতের সঙ্গে রুশ ভাষার কোথায় কোথায় সাদৃশ্য আছে, কয়েকদিন ধরে তারই আলোচনা চলতে লাগলো। ডিমিট্রভের যে কোনো একটি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে তার অনুরূপ সংস্কৃত শব্দটি একবার গোপীনাথ বলেন তো আরেকবার জবাব দেন পণ্ডিত দুর্গাপ্রসাদ। আচার্য গোপীনাথ এবং দুর্গাপ্রসাদ দুজনেই রুশ ভাষায় অভিজ্ঞ, দুজনেই সংস্কৃতের দিকপাল পণ্ডিত। ডিমিট্রভ এমন একটি শব্দ বলতে পারেননি যেটি সংস্কৃত হতে জাত নয় বা সংস্কৃতের সঙ্গে তার সাদৃশ্য নেই। এইভাবে যখন রুশ এবং সংস্কৃত ভাষার তুলনামূলক বিচার করে আচার্য গোপীনাথ উভয় ভাষার সাদৃশ্য দেখাচ্ছিলেন, তখন একজন ভদ্রলোক আপত্তি করে বললেন, শব্দগত অর্থগত মিল থাকলেই এদেশের ভাষাকে প্রভাবান্বিত করেছে কথা বলা যায় না। 200-500 এমনকি 1000টি সংস্কৃত শব্দের অনুরূপ শব্দও যদি রুশ ভাষার মধ্যে খুঁজে পাওয়া যায়, তবে তাকে প্রক্ষিপ্ত বলে ধরা উচিত। সেই কুতার্কিকের শঙ্কা ও সংশয় নিরসনের জন্য গোপীনাথ দীপ্তকণ্ঠে বলে উঠলেন বটে, আপনার অবগতির জন্য তাহলে একটি গীতা মন্ত্র তথা শ্লোক উদ্ধার করা যাক। অর্জুন উবাচ, সেনয়োরু ভয়োর মধ্যে রথং স্থাপয় মেহুচ্যত। এই প্রসিদ্ধ গীতাবাক্যের অর্থ বোধহয় সবাই জানেন। অর্জুন বলছেন, হে অচ্যুত, উভয় বাহিনীর মধ্যে আমার রথটিকে স্থাপন করো
একটি বিখ্যাত রাশিয়ান গ্রন্থে ওই কথাটি কিভাবে আছে দেখুন। অর্জুন গবারিত মেইজদে বাহিন্নয় ওবে করেতু স্তাভেমে অচ্যুত। অর্থ একই, কিন্তু সেইটাই বড় কথা নয়। লক্ষ্য করার বিষয় হলো, যদি একই ভাষাভাষী লোক উভয় দেশে না থাকতো, তাহলে আমাদের ধর্মশাস্ত্রের কথা কি ওইভাবে বলতে পারতো, নাকি রুশ সাহিত্যে স্থান লাভ করতে পারে? আরও এমন অদ্ভুত সব সাদৃশ্য রয়েছে, যা মিলিয়ে দেখলে 4000 বছরের পুরনো রুশ ভাষা এবং 10,000 বছরের সংস্কৃত ভাষার নৈকট্য সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। বেশ অনেকক্ষণ সময় ধরে আমার এবং পুরোহিতজির মধ্যে রুশ ও সংস্কৃত ভাষার সাদৃশ্য নানাভাবে আমরা আলোচনা করলাম। এর কিছুক্ষণ পরেই পুরোহিতজি চলে গেলেন কপালেশ্বরজির আরতি করতে। আমরা নাট মন্দির থেকে বেরিয়ে এসে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। হরানন্দজি বললেন, আপনার বেদ ব্যাখ্যা আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চলুন নর্মদার জলে মুখ হাত ধুয়ে নর্মদার ঘাটে সন্ধ্যা আহ্নিক সেরে আসি। নর্মদা বন্দনা ও সান্ধ্যক্রিয়া সেরে যখন মন্দিরে ফিরে এলাম, তখন পুরোহিতজি আরতি আরম্ভ করেছেন। গালবাদ্য করে ববম ববম ধ্বনি দিতে দিতে দেখলাম তিনি পায়ে তাল ঠুকছেন। ঘণ্টা, শিঙ্গা, ডম্বরুর নাদের সঙ্গে তাথই 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 তাতাথই তাতাথই ছন্দ যেন অল্প সময়ের মধ্যেই মূর্ত হয়ে উঠল। নর্মদা তটে সান্ধ্য পরিবেশ বড়ই গম্ভীর এবং আধ্যাত্মিক হয়ে উঠল। ভক্তরা চলে যাবার পর তিনি নর্মদার জলে কপালেশ্বরজিকে ভালো করে স্নান করিয়ে এক বাটি চন্দন সযত্নে ঢেলে দিলেন শিবলিঙ্গের ওপর, যার পারিভাষিক নাম হলো হিমচন্দন। মন্দিরের দরজা বন্ধ করে আমরা ফিরে এলাম নাট মন্দিরে। পুরোহিতজি উদাত্ত কণ্ঠে সামগান গাইতে গাইতে বাড়ি ফিরে গেলেন। আমরা যে যার শয্যা বিছিয়ে বসলাম। চুপচাপ বসে থাকতে থাকতে জ্যোতিষ্বরানন্দজি বলে উঠলেন, বেডে খাটো চেহারার মানুষটিকে দেখে কে বলবে যে পুরোহিতজি এত বড় বেদজ্ঞ পণ্ডিত, সমগ্র বেদ ও সংস্কৃত সাহিত্যে এর এত দখল এবং সমস্তই প্রায়ের কণ্ঠস্থ। আমি বললাম, পুরোহিতজি যে কত বড় মহাচার্যের শিষ্য তা এখানে সকলে সম্যকভাবে জানেন কি না জানি না, তবে বাবার মুখে প্রথম তার পাণ্ডিত্যের মহিমা শুনি। বাবা আমাকে গল্প করেছিলেন, প্রাচীন গুরুকুল পদ্ধতিতে সংস্কৃত চতুষ্পাঠীগুলিতে সংস্কৃতের যে পঠন পাঠন হয় তাতেই প্রকৃত জ্ঞান লাভ হয়। বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের যে শিক্ষা তা অসম্পূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের উপাধিধারী পণ্ডিতদের রামচন্দ্রের বানর সৈন্যের সঙ্গে তুলনা করা যায়। তারা সমুদ্র অতিক্রম করেছে, কিন্তু সমুদ্রের গভীরতা জানে না। উদাহরণস্বরূপ বলা যায়, বিশ্ববিদ্যালয়ের যে কোনো উপাধিধারী পণ্ডিতকে মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ বা পণ্ডিতরাজ রাজেশ্বর শাস্ত্রীর কাছে নিয়ে গেলে তাদের চাপল্য মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। আর খুব শীঘ্রই আমরা আবার পরিক্রমার পথে বেরিয়ে পড়ব চরৈবেতি করতে করতে। নর্মদেই হর।